আজ থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব প্রার্থী লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ করেছেন। পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলছে, সবার একই অভিযোগ প্রমাণ করছে কর্তৃপক্ষ কারো প্রতি পক্ষপাতিত্ব করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে 9 সেপ্টেম্বর। এদিকে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সোমবার পর্যন্ত প্রার্থীরা মতবিনিময় করেন শিক্ষার্থীদের সাথে। ছাত্র শিবির বলছে, শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে নির্বাচিত হলে সেগুলো সমাধানে তারা কাজ করবে। সেই সঙ্গে প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করছে না বলে অভিযোগ তাদের। যে নীতিমালাগুলো মেনে চলা দরকার, ক্লাসরুমে ঢোকা, রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন, আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থীরও। অনেক ছাত্র সংগঠনের প্রার্থীরা তারা রিডিং রুমে গিয়ে প্রচারণা করতেছেন, মিছিল নিয়ে গিয়ে তারা মনোনয়ন তুলছেন, মধ্যরাতে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন, কিন্তু তাদের বিষয়ে কোনো নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নাই। এদিকে ছাত্রদলের প্রার্থীরা একই অভিযোগ তুলে বলছে, তাদের প্রার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করে তারা টিএসসি অডিটোরিয়ামে এক ধরনের সমাবেশ করে প্রথম দিন আপনার স্ট্যান্ড আপ কমেডি শো, দ্বিতীয় দিন গান বাজনার আয়োজন করেছে, যেটা সম্পর্কে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনারকে জানিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন যে আমি এখন এটা বন্ধ করছি, কিন্তু আমরা দেখতে পেরেছি তিনি বন্ধ করতে সক্ষম হননি। তবে কর্তৃপক্ষ বলছে, কারো প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে না, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিছু অভিযোগ পেয়েছি, কিছু সরাসরি ফিজিক্যালি আমরা না, আমাদের সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে, আর কিছু আমরা ওভার দি টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি। ইভেন প্রথম দিন আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। ভোটের আগে আনুষ্ঠানিক প্রচারণা চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সোমবার দ্বিতীয় দিনের মতো বিতরণ হয়েছে। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ও হলগুলোতে মনোনয়ন ফর্ম বিতরণ করছেন রিটার্নিং কর্মকর্তারা। মঙ্গলবার মনোনয়ন বিতরণের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভোটের আমেজ। তবে ছাত্রদল নির্বাচন পেছানোর দাবি জানানোয় নির্ধারিত সময়ে ভোট হওয়া নিয়ে সংশয়ে অনেকেই। প্রায় 3 যুগ পর রাকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই নির্বাচনী অভিজ্ঞতা নতুন, তাই সবার মাঝেই বাড়তি আগ্রহ। প্রায় 25,000 ভোটারের এই নির্বাচন নিয়ে মুখর মতিহারের সবুজ চত্বর। এক দল প্রস্তাব দিচ্ছে, আবার কিছু দল প্রস্তাব দিচ্ছে যে রাকসু নির্বাচনটা যদি একটু পিছানো যায় তাদের জন্য অনেক ভালো হয়। তবে ভোটের আমেজের মাঝেও পিছু ছাড়ছে না সংশয়। রোববার ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়ে রাকসু নির্বাচন 2 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। যে প্রস্তাবনা দিয়েছি যে আপনারা নির্বাচন পিছানোর কোনো ইয়া নাই, কারণ ওনারা ওনাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো বা নির্বাচন পিছাতে চাইতেই পারে। তো রাকসু নির্বাচন শেষ করে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই আবার। তবে নির্বাচন কমিশন বলছে, নানা সংকট ও সীমাবদ্ধতার মাঝেই আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছেন তারা। ঘোষণা করেছিলাম তার নির্বাচনের ডেট ছিল 15 সেপ্টেম্বর, এখনও সেটা আছে। আমরা মাঝে ভিতরে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, আর আমাদের ক্যাম্পাসে বর্তমানে একটা স্বাভাবিক পরিস্থিতি নেই, এটা স্বাভাবিক। রাকসু নির্বাচন এইটাকে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে পারবে না আশা করছি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান কর্মবিরতি 2 দিনের জন্য প্রত্যাহার করায় নির্বাচনী কার্যক্রমে বাড়তি গতি এসেছে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোমবার মধ্যরাতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। সোমবার রাত 12:30টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্রথমে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন তারা। তবে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় পুলিশ। সেখানে অবস্থান নিয়ে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পরে হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়ার আলটিমেটাম সহ 3 দফা দাবি জানান বুয়েট শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে তাদেরকে ক্যাম্পাসে ফেরত পাঠায় পুলিশ। রকুনুজ্জামান ভাইকে হত্যার হুমকি প্রদানে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। আমরাও আসলে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছিলাম রাতের বেলা, এটা আপনারাও বোঝেন যে রাতের বেলা কিন্তু আসলে সবার সাথে কমিউনিকেট করা একটু কঠিন হয়ে যায়। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ওই জনপ্রশাসন সচিবের সাথে কমিউনিকেট করে দেওয়া, আপনাদেরকে এক জায়গায় একটা টেবিলে বসে দেওয়ার ব্যবস্থা করা। ধর্ষণের পর উল্টো দোষারোপের শিকার ভুক্তভোগী, তাদের বেশিরভাগই ছাত্রী। ধর্ষকদের 62% বিবাহিত পুরুষ। ধর্ষণে অভিযুক্ত 212 জনের বক্তব্য নিয়ে পিবিআই এর গবেষণা প্রতিবেদনে এ তথ্য মিলেছে। দেশে প্রথমবার করা জরিপ মতে ধর্ষণের প্রধান কারণ পর্নোগ্রাফি। সমাজবিজ্ঞানীরা বলছেন এমন অপরাধ কমাতে শাস্তি নিশ্চিতের পাশাপাশি সচেতনতা ও সতর্কতা বাড়াতে হবে। ধর্ষণের কারণ ও প্রতিকার খুঁজতে ভুক্তভোগী ও অভিযুক্তদের বক্তব্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেছে পিবিআই। 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত সংগঠিত 84টি মামলা বিশ্লেষণ করা হয়েছে। মূলত শিশু ও ছাত্রীরাই ভিকটিম হচ্ছে। 4 বছরের শিশুও নির্যাতনের শিকার, আর ধর্ষকের তালিকায় 67 বছর বয়সীও। অপরাধীদের 70% বিবাহিত, আর রাতের তুলনায় দিনে অপরাধের ঘটনা বেশি। বেশিরভাগই পূর্ব পরিচিত, প্রতিবেশী, আত্মীয়, প্রেমিক, সহকর্মী কিংবা শিক্ষক। শুধু বিচার দিয়ে সকল ধর্ষককে ফাঁসি দিলেই এটা সমাধান হবে না। এটার ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা অবলম্বন করতে হবে, পারিবারিকভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, সামাজিক কনসেনসাস এবং জাতীয় রাষ্ট্রীয় সকল কনসেনসাস সবগুলো যখন একত্রিতভাবে কাজ করবে, এই সম্মিলিত কাজের মধ্যেই ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব। অপরাধপ্রবণ মানসিকতা, নিয়ন্ত্রণহীন যৌন চাহিদা, মাদকাসক্তি, পর্নোগ্রাফিকে ধর্ষণের প্রধান কারণ বলছে পিবিআই। কখনো প্রেম, বিয়ে কিংবা চাকরির প্রলোভন দেখানো হয়, অন্তরঙ্গ ছবি, ভিডিও দিয়েও ব্ল্যাকমেইল করে ভিকটিম বানানো হয়, আর শিশুদের ভোলানো হয় চকলেট, চিপস, খেলনা দিয়ে। এটা একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস যে ঘরের বাইরে ধর্ষণ কম হচ্ছে, খুবই কম হচ্ছে, ঘরের ভেতরেই হচ্ছে সেটা, এবং পরিচিত মানুষের মাধ্যমেই হচ্ছে। ফলে আমাদের যে একটা ধারণা না সমাজে যে বাইরে হয়, এটা আসলে ঠিক না। ধর্ষণ তো শুধু আসলে যৌন চাহিদা পূরণ, তার চাইতে বড় কথা হচ্ছে দখল নেওয়ার যে আকাঙ্ক্ষা অন্যের ওপরে, সেখান থেকে ধর্ষণটা হয়। তার আঙ্কেল, তার ইয়েরা কীভাবে অ্যাবিউজ করে, কোথায় হাত দেয়, কীভাবে হাত দেয়, বাচ্চাটা তখন খুব ভয় পায় যে এখানে কী করে। সুতরাং আমার কাছে মনে হয় যে স্কুল, কলেজ, বাসা সব জায়গায় এটা বলা উচিত যে তোমার ব্যাড টাচ কোনটা আর গুড টাচ কোনটা। কিন্তু বাইরে কিন্তু শেখাচ্ছে, এখন আমাদের দেশেও কিন্তু এটা প্রত্যেকটা স্কুলে শেখানো উচিত। ডাকাতি, অপহরণের ঘটনায়ও টার্গেট হচ্ছেন নারীরা। এতিমখানা, মাদ্রাসা কিংবা বিভিন্ন ছাত্রাবাসের শিক্ষকের বিকৃত মানসিকতার শিকার ছেলে শিশুরা। ধর্ষণের পর অপরাধ ঢাকতে খুন করা হয় ভুক্তভোগীকে। তাই সামাজিকভাবে আরও সতর্ক ও সচেতন হওয়ার তাগিদ সমাজ গবেষকদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু শহরে নয়, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গ্রামেও। এবছর ঢাকার বাইরে রোগী ছাড়িয়েছে 21,000। জেলার অনেক রোগী চিকিৎসার জন্য ছুটছেন ঢাকায়। এসব রোগীর অবস্থা তুলনামূলক আশঙ্কাজনক থাকে বলে জানান চিকিৎসকেরা। কীটতত্ত্ববিদেরা বলছেন গ্রামেও এডিস মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, না হলে ভবিষ্যতে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে। 5 বছর আগেও ডেঙ্গু ছিল শহরকেন্দ্রিক রোগ। অপরিকল্পিত নগরায়নের কারণে এডিস মশার ঘনত্ব বাড়তে থাকায় চিত্র অনেকটাই পাল্টে গেছে। শুধু শহরে নয়, সমান হারে এডিসের ঘনত্ব বেড়েছে জেলা শহর থেকে শুরু করে গ্রামেও। পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় রোগীরা ছুটছেন ঢাকায়। প্লাটিলেট ছিল হচ্ছে আপনার 27,000, যেটা অনেক রিস্ক। তারপরে ওইখানে আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করেন। প্রথমে আমার জ্বর ওঠে, তারপরে ডাক্তারেন যাই, পরীক্ষা করতে বলে, তারপরে ডেঙ্গু ধরা পড়ে, পরে এখানে আসি। ঢাকার বাইরের রোগীদের জটিলতা কিছুটা বেশি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। সময় মতো চিকিৎসা না পাওয়ায় এসব রোগীদের চিকিৎসা কিছুটা চ্যালেঞ্জের। ঢাকার বাইরের রোগীরা বেসিক্যালি রেফার্ড পেশেন্ট, হয়তো লোকালি কোনো ফিজিশিয়ান দেখিয়েছেন, ওখান থেকে তারা ডেঙ্গু সাসপিশন করছেন। ডেঙ্গু যখন ডেঞ্জার সাইন আসছে তখন হয়তো
তারা প্রিজামটিভ হিসাবে আগেই রেফার করে দেন, তখন পেশেন্টগুলি আসেন। কীট তত্ত্ববিদেরা বলছেন জেলা শহর ও গ্রামে এডিস নিধনের ব্যবস্থা পর্যাপ্ত নয়, ফলে প্রতি বছর বাড়ছে মশার ঘনত্ব। বর্তমানে সব জেলায় মশার ঘনত্ব ব্লুটো ইন্ডেক্সে 20-এর বেশি। তাই কেন্দ্রীয়ভাবে মশা নিধনের উদ্যোগের তাগিদ তাদের। উন্নত করতে হবে জেলা শহরের চিকিৎসা ব্যবস্থাও। সকল যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে মশা নিয়ন্ত্রণ যুগোপযোগী লজিস্টিক্স সাপ্লাই করা এবং জনবল যারা আছেন, যারা মশা নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা। উপজেলা এবং জেলা হাসপাতালগুলো তারা প্রাইমারি চিকিৎসা দেবে ডেঙ্গির, এবং যেগুলো একটু জটিল রোগী সেগুলো বিভাগীয় পর্যায়ে আইসিইউ সাপোর্ট সহ আমরা প্রশিক্ষিত ডাক্তার নার্স যদি বেশি সংখ্যক দিই এবং এরকম যদি ব্যবস্থাটা করি যে ওই বিভাগের যত রোগী সব ওই বিভাগেই চিকিৎসাটা নেবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী 21,500-এর বেশি, মারা গেছেন অন্তত 49 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবন রক্ষার সব ওষুধের দাম ঠিক করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এ বিষয়ে তালিকাও করবে সরকার। এক রিটের রায়ে এ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ রায় ঘোষণা করে। এছাড়া দাম নির্ধারণে কোম্পানিগুলোর আংশিক ক্ষমতাকে অবৈধ ঘোষণা করে 1993 সালে সরকারি গেজেট পুনর্বহালের আদেশও দেওয়া হয়েছে। জীবন রক্ষাকারী অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়ে অভিযোগ কম নয়। কোম্পানি ভেদে একই ওষুধ বিভিন্ন দামে কিনতে হয় বলেও জানায় ক্রেতারা। 1993 সালের সেপ্টেম্বরে 739টি ওষুধকে জীবন রক্ষাকারী হিসেবে দাম ঠিক করে দেয় সরকার। তবে 5 মাস পরই এক সার্কুলারে এ সংখ্যা 177-এ নামিয়ে আনা হয়। এতে ইচ্ছেমতো দাম ধরার ক্ষমতা পায় কোম্পানিগুলো। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিটের চূড়ান্ত শুনানিতে মূল্যবৃদ্ধির বিষয়টি সরাসরি বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত বলে তুলে ধরেন আইনজীবী। আদালত আজকে আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের প্রেক্ষিতে রুল নিষ্পত্তি করে রায় দিয়েছেন যে ভবিষ্যতে যখন এই আপনার লাইফ সেভিং মেডিসিন অর্থাৎ জীবন রক্ষাকারী যে ওষুধ সেই তালিকাটা যে সরকার করছে সেই তালিকায় যাদের নাম থাকবে সেই ওষুধগুলোর মূল্য নির্ধারণ সরকার করবে। রায়ের ফলে জীবন রক্ষাকারী ওষুধের দাম ঠিক করার এখতিয়ার উৎপাদনকারীর বদলে সরকারের হাতে থাকলো। এমন ওষুধের তালিকাও করবে সরকার। এটার সঙ্গে আমার বেঁচে থাকার অধিকার সম্পর্কিত, সুতরাং সরকার যেন ওষুধের মূল্য নির্ধারণটা করে সেই নির্দেশনা চেয়ে সেই মামলাটার শুনানি হয়েছে, প্রথম রুল জারি হয়েছে, পরবর্তীকালে আজকে রায় হয়েছে। রায় বাস্তবায়নে স্বাস্থ্যের সচিব, মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কোম্পানি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করতে হবে সরকারকে। এদিকে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করতে গেল 17 আগস্টে টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিকল্প বিরোধ নিষ্পত্তি ও লিগ্যাল এইডকে বিচার বিভাগ সংস্কারের অগ্রভাগে রাখার তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বর্তমান সরকারের সময়ই সব জেলায় লিগ্যাল এইডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান তারা। নতুন আইন বাস্তবায়নে জেলা আইনগত সহায়তা কমিটির ভূমিকা নিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। মামলাজট থেকে মুক্তি পেতে এবং দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সহায়তা দিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও লিগ্যাল এইডের গুরুত্ব তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ আলোচকেরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে যে কোনো মূল্যে সব জেলায় লিগ্যাল এইডের ব্যবস্থা করার আশ্বাস দেন আইন উপদেষ্টা। আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব, এইটার ইমপ্লিমেন্টেশন করে যাব। আমরা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছি, কোথাও যদি না পাই আমরা গাছের নিচে হলে করব। 2026 সনে ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যেক বছর 2 লক্ষ মামলা এই আপনার প্রি কেস মেডিয়েশনের মাধ্যমে রিজলভ করব। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ তখনই বিশ্বাস অর্জন করবে যখন এটি স্বাধীন, দক্ষ ও মানবিক বলে প্রতীয়মান হবে। ADR and legal aid are not marginal concerns. বিকল্প বিরোধ নিষ্পত্তি, এডিআর ও লিগ্যাল এইড কোনো প্রান্তিক বিষয় নয়,
বরং এটি হলো আনুষ্ঠানিক বিচার ব্যবস্থা ও মানুষের বাস্তব জীবনের মধ্যে সেতুবন্ধন। যদি সেই অভিজ্ঞতা মানবিক, দ্রুত ও সাশ্রয়ী হয় তবে আইন অর্থবহ হয়, আর যদি তা বিলম্বিত, ব্যয়বহুল ও দূরবর্তী হয় তবে আইন অবমানিত হয়। তাই এডিআর ও লিগ্যাল এইডকে বিচার সংস্কারের অগ্রভাগে রাখতে হবে। ADR and legal aid must be the vanguard of judicial reform. প্রধান বিচারপতি আরও বলেন, এমন লিগ্যাল এইডের ব্যবস্থা করতে হবে যা নিছক আনুষ্ঠানিক নয়, বরং রূপান্তরমূলক। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টে প্রথমবার আইন করে পরীক্ষার মাধ্যমে 25 বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আগামী 2 বছর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তারা। স্থায়ী হবেন নিয়ম অনুযায়ী। নিয়োগ পাওয়া নতুন 25 জনের মধ্যে 16 জন আইনজীবী ও 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা। এর মধ্যে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল রয়েছেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে রেকর্ড 48 জন বিচারপতি নিয়োগ দেওয়া হলো। মঙ্গলবার তাদের শপথ পড়ানোর কথা রয়েছে। মেরে ফেললেও জিডি করবেন না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদেশে তার বেঁচে থাকার অধিকার আছে কিনা জানতে চেয়েছেন। মব জাস্টিস তার উপর চলতে পারে কিনা এমন প্রশ্নও তোলেন। এদিকে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচার বাসার সামনে চলে বিক্ষোভ। আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ফজলুর রহমান। জানিয়ে চলছে আলোচনা সমালোচনা, শোকজ করেছে বিএনপিও। এরপর শুরু হয় বিক্ষোভ। শাহবাগে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। তাকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচার বাসার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি আপনারা মূল্যায়ন না করেন, আমরা সময়ে সময়ে আমাদের অবস্থানকে আরো কঠিন থেকে কঠিনতর করব। এখানে কি মব হচ্ছে না শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে? আপনারা বলেন, জাতিকে দেখান আমরা কি করতেছি। আমরা বলবো না, আপনারা বলবেন। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেন ফজলুর রহমান। বলেন, তার কথায় কারো অসম্মান হলে রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারেন, এজন্য হত্যার হুমকির যুক্তি নেই। স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। স্লোগানেরও ভাষা মানে এমন কোনো অনার কি। 7-8 জন ছেলে মেয়ে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বলছেন, ভবিষ্যতেও বলবেন। প্রশ্ন তোলেন মব জাস্টিস নিয়ে। যেদিন জামাত বলেছে যে 71 সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া। এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি। সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে 24 ঘন্টা সময় বাড়িয়েছে বিএনপি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে 25শে আগস্ট সমাবেশ করেছে বাংলাদেশ আশ্রয় নেয়া শরণার্থীরা। 8 বছর আগে যে নির্যাতনের কারণে তাদের দেশ ছাড়তে হয়েছিল তা এখনও থেমে নেই বলে অভিযোগ তাদের। রাখাইনে পরিস্থিতি ঠিক করার পাশাপাশি নিজেদের দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রোহিঙ্গারা। উখিয়ার শরণার্থী শিবিরের এই মাঠে সোমবার সকাল থেকেই দলে দলে আসতে থাকে রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা। দুপুরের আগেই পরিপূর্ণ হয়ে ওঠে 4 নম্বর ক্যাম্পের মাঠ। নিজেদের অধিকার ফিরে পেতে 2022 সাল থেকে প্রতি বছর 25 আগস্টে সমাবেশ করছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। দিনটিকে তারা রোহিঙ্গা গণহত্যা দিবস হিসাবে পালন করে। নির্যাতনের মুখে 8 বছর আগে আমরা এখানে আসি। সেই স্মৃতি স্মরণ করতে আমরা এসেছি। নাগরিকত্ব নিয়ে আরাকানে দ্রুত ফিরে যেতে চাই। প্রতি বছর আমরা এই দিবস পালন করি। আমরা চাই বিশ্ববাসী আমাদের নিয়ে একটু ভাবুক। শরণার্থীরা বলছেন, আরাকান আর্মির দখলে যাওয়ার পরও রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্যাতন কমেনি। এসব বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা দাবি করছেন তারা।
আমরা সারা বিশ্বের মানুষকে বলছি, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে হলেও আমাদের সহযোগিতা করুন। শরণার্থীর জীবন কষ্টকর, তাই দ্রুত রাখাইনে অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি রোহিঙ্গা নেতাদের। আমরা এটার আশায় আছি। আগামী বছর আমরা মিয়ানমারে ঈদ করতে পারবো এমন বিশ্বাস আমাদের অধ্যাপক ইউনুসের ওপর আছে। বর্তমানে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস করছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। দীর্ঘ ১.৫ দশক পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে গতি ফেরার ইঙ্গিত মিলছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর ২ দিনের সফরে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুল্ক ও অশুল্ক বাধা দূর হলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ও পাকিস্তানের উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক থাকলেও রয়ে গেছে বাণিজ্য ঘাটতি। পাকিস্তান থেকে প্রায় $700 মিলিয়ন আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় $60 মিলিয়ন মতো। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের 2 দিনের সফরে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা ও সংকটের জায়গাগুলো আবারও আলোচনায় উঠে আসে। সরকার পরিবর্তনের পর বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান তাদের তৎপরতা বাড়িয়েছে। এবারের সফরে দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সহ 4টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়। উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য সংক্রান্ত কমিশন গঠনেরও। অর্থনীতিবিদরা বলছেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন খাত সংযোজন করে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা গেলে নতুন দিগন্ত তৈরি হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যেটা ফর্ম হয়েছে তার মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিকভাবে এক্সপোর্ট ইম্পোর্টে প্রোডাক্ট এবং সেক্টর বেস সম্ভাবনাগুলো কোথায় উজ্জ্বল সেগুলো আইডেন্টিফাই করে তার জন্য কি ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার আছে এবং ট্রেড প্রমোশনের জন্য কি করতে হবে দ্রুত আইডেন্টিফাই করে আমার মনে হয় এই বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগটা নেওয়া যেতে পারে। বাংলাদেশ থেকে পাট, টেক্সটাইল, কাগজ সহ মেডিকেল পণ্য যায় পাকিস্তানে। ব্যবসায়ীরা বলছেন, চা, জুট, ঔষধ খাতে শুল্কমুক্ত সুবিধা দেয়া গেলে ঘাটতি কমিয়ে আনা সম্ভব। চা, জুট এবং মানে ফার্মাসিউটিক্যাল খাতে একটা কোটা ফ্রি এবং ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়ার জন্য ট্রেড ব্যারিয়ার গুলো উঠে গেলে আমরা মনে করি আমরা আরো মানে সুলভ মূল্যে আমাদের যে এক্সপোর্টের জন্য বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এর জন্য যে র মেটেরিয়ালস গুলো লাগে সেটা আমরা পাকিস্তান থেকে আরো বেশি সোর্স করতে পারব। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে 1.5 দশক পর শুরু হওয়া আলোচনা অব্যাহত রাখার তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা রংপুর মহাসড়কে 4 লেনে উন্নীত অংশে বেড়েছে যানবাহনের গতি। তবে মহাসড়কটির বগুড়া অংশের কয়েকটি পয়েন্টে ফ্লাইওভার না থাকায় দেখা দিয়েছে দুর্ঘটনা প্রবণতা। ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব থাকলেও এখনও পাওয়া যায়নি বরাদ্দের নিশ্চয়তা। অনেকাংশে শেষ হয়েছে ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ। যেসব অংশের সড়ক 4 লেনের কাজ শেষ হয়েছে সেখানে বেড়েছে যানবাহনের গতি। দ্রুতগতির সড়কে অনেক স্থানে নির্মাণ করা হয়েছে ফ্লাইওভার ও আন্ডারপাস। তবে বগুড়ার ধুনট মোড়, বনানী ও মাটিডালিতে কোনো ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা ছিল না প্রকল্পে। কিন্তু রাস্তা চালুর পর 3টি পয়েন্টই হয়ে উঠেছে দুর্ঘটনা প্রবণ। এখানে একটা ফ্লাইওভার আমাদের খুব দরকার, না হলে এখানে প্রতিদিন আহত হচ্ছে মানুষ, 2-4 দিন পর পর লোকজন মারা যাচ্ছে। প্রতি মাসেই প্রায় আমার দেখা যে দুর্ঘটনা কবলিত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে, পঙ্গু হচ্ছে। চারপাশে একটা গোলাকার আবৃত, এখানে সবসময় ঝড় ঝামেলা হয়ে থাকে, মানে মানুষের যানজট সৃষ্টি এগুলো হয়ে থাকে। হাইওয়ে ও জেলা পুলিশের হিসাবে রাস্তা 4 লেন হওয়ার পর 3 বছরে ধুনট মোড়, বনানী ও মাটিডালিতে দুর্ঘটনায় মারা গেছে নারী শিশু সহ 53 জন, আহত হয়েছেন কমপক্ষে 130 জন। তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন সভা, প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং যে সমস্ত যানবাহনগুলো অবৈধ রয়েছে তাদেরকে প্রসিকিউশনের আওতায় এনে তাদেরকে যেন বাইলেনে তারা চলাচল করে সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এখন কয়েকটি স্থানে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বরাদ্দ পেলেই শুরু হবে কাজ।
আমরা যদি এই বিষয়টা স্টাডিটা একটু সম্পূর্ণ শেষ করতে পারি, ফিজিবিলিটি স্টাডিটা শেষ করতে পারলে আমরা যদি হায়ার অথরিটি যদি চিন্তা করেন ওনার কোনো জায়গা থেকে কোন প্রজেক্ট থেকে করা যায় অথবা কোথা থেকে ফান্ড নিয়ে এসে করা যায়, সেই সিদ্ধান্তটা হয়ে গেলে আমরা আশা করি যে এটা কাজটা শুরু করা সম্ভব হবে। জানা গেছে ঢাকা রংপুর মহাসড়কে বগুড়া অংশের পাশাপাশি বিভিন্ন জেলায় 7টি ফ্লাইওভার, 22টি রেলওয়ে ওভারপাস ও 7টি আন্ডারপাস নির্মাণের প্রকল্প জমা দেওয়া হয়েছে 2023 সালে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এক সপ্তাহ ধরে ভাঙছে জামালপুরের বকশীগঞ্জের 2টি গ্রাম। অর্ধশত বাড়ি চলে গেছে নদীর গর্ভে, ঝুঁকিতে আছে শতাধিক। পানি বেশি থাকায় কিছুই করা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড, বরং স্থানীয়দেরকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই 2 গ্রাম গেল 5 বছর ধরে ভাঙছে, তবুও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। বকশীগঞ্জের জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে কুতুবের চর ও বাঙালপাড়া গ্রামে। এক সপ্তাহে হারিয়ে গেছে 2 গ্রামের প্রায় অর্ধশত বাড়িঘর, কয়েক বিঘা ফসলি জমি। সম্বল রক্ষায় ঘর খুলে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। নদী শাসনের জন্য কয়েক জায়গায় যোগাযোগ করেও সমাধান পাননি এলাকার মানুষ। 2 গ্রামের প্রায় 2500 বাসিন্দা এখন চরম ক্ষতির মুখে। বাড়ি ঘর সব গেছে গা, জিল্লা আছে এলো যাবো গা, এই যে ভাঙ্গা চুরে কি দিতা দাতা আছে, চিন্তা ভাবনা বাঁচি না, একটা সম্পত্তি নাই। 3 দিনেই গেল গা নাকি, এখন এই পানি এখান বাড়তে আছে, এই করতে আছে, ভাঙতে আছে। সরকারের যদি এটা বিধি ব্যবস্থা না করে, বস্তা পাইলিং যদি না দেয়, না দিলে পরে এই গ্রাম সব পুরাটাই চলে যাবো। পানি কমা ছাড়া কোনো ব্যবস্থা নেবে না পানি উন্নয়ন বোর্ড, বরং ভাঙনের ঝুঁকিতে থাকা জায়গায় আপাতত বাঁশ কিংবা গাছের ডাল ফেলতে স্থানীয়দের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। স্থানীয়রা তারা কম দামের মধ্যে সিনথেটিক ব্যাগ ইউজ করতে পারে, পাশাপাশি কিছু বাঁশ এবং ব্রাশউড বলি আমরা, ডালপালা, সেগুলো দিয়ে পাড়ে যাতে ওয়েভ অ্যাকশনটা মানে ঢেউয়ের আঘাতটা না লাগে, এটা থেকে রক্ষা করতে পারে। তবে কুতুবের চর ও বাঙালপাড়া শুধু এবারই ভাঙছে না, 5 বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার মানুষ। এই পর্যন্ত 3 শতাধিক বাড়ি আর শতাধিক একর জমি বিলীন হয়ে গেছে নদীতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি 5 বছরেও। 8 দফা মেয়াদ বাড়িয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে শেষ করা যায়নি এই কাজ। ভাড়া ভবনে অনেক কষ্টে কাজ চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রতি বছর গুনতে হচ্ছে প্রায় 5 লাখ টাকা ভাড়া। খাগড়াছড়ির পৌর বাস টার্মিনাল এলাকায় 30 শতক জমির উপর পরিবার পরিকল্পনা ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের জুলাই মাসে। পরের বছর আগস্টে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে তা হয়নি। প্রয়োজনের তুলনায় ছোট একটি ভাড়া ভবনে অফিসের কার্যক্রম চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ভবনের কাজ পেছানোর কারণে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। এই ভবনটা হচ্ছে ভাড়া অফিস, কারণ এখানে রুমগুলো ছোট, আমাদের স্যারেরাও একটু সমস্যা হয়। যদি নতুন ভবনে যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে আরো সুবিধা হয়। আমরা এটা ছোট অফিস, এটা আমরা ভাড়া নিয়ে আসি। এই অফিসে মানে একজনের চলাফেরা করতে গেলে আরেকজন যদি হাঁটে তখন গায়ের সাথে পৌঁছাতে বাজে। 8 দফা সময় বাড়িয়ে 77% কাজ করতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘ কনস্ট্রাকশন। 2024 সালে মেয়াদ শেষ হওয়ায় নতুন করে প্রকল্পটি চালু করার জন্য স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। ডিপিপি করে নতুনভাবে কাজটি শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করতেছেন। আশা করি খুব শীঘ্রই ডিপিপি হয়ে গেলে আমরা নতুন করে কাজটি শুরু করতে পারব। ভবনের নির্মাণ কাজ শেষ হলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি কাজেও গতি আসবে বলছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা। ভাড়া বাসায় থাকতে হচ্ছে, প্রতি মাসে 40,000 টাকা ভাড়া দিতে হচ্ছে। এতে করে সরকারের বিপুল ব্যয় হচ্ছে। ভবনটা দ্রুত হাতে পেলে আমাদের সরকারের ব্যয় সাশ্রয় হতো। নতুন পরিবার পরিকল্পনা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4 কোটি 76 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা নবাবগঞ্জের ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা, যা উপভোগ করতে নদীর 2 পাড়ে ভিড় করে বিভিন্ন জায়গা থেকে যাওয়া হাজারো মানুষ।
সোমবার বিকেলে উপজেলার ইছামতি নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেয় নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা নৌকা। ঝোলের তালে তালে মাল্লারা বৈঠা মেরে নৌকা নিয়ে সামনে এগিয়ে যায়। আয়োজন উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় জমান নানা বয়সী হাজারো মানুষ। নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বসে গ্রাম্য মেলা। উপজেলার শিকারিপাড়া ও বারুয়াখালী ইউনিয়নের 5 গ্রামের মানুষের যৌথ উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করে। জেলা ও উপজেলার উদ্যোগে প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজনের দাবি দর্শনার্থীদের। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।